ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের অত্যন্ত সুরক্ষিত সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিয়েনা, যেটিকে মনে করা হতো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর এক দুর্ভেদ্য দুর্গ। কিন্তু গত ৩ জানুয়ারি ২০২৬-এর এক নাটকীয় অভিযানে মার্কিন বিশেষ বাহিনী সেই দুর্ভেদ্য দুর্গ ভেদ করে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। মাত্র ২ ঘন্টা ২৪ মিনিটের এই শ্বাসরুদ্ধকর মিশনটি আধুনিক সামরিক ইতিহাসের অন্যতম আশ্চর্যজনক ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। মাদুরোকে আটকের অপারেশন অ্যাবসোলিউট রিজলভ কোনো আকস্মিক হামলা ছিল না, বরং এটি ছিল মাসের পর মাস ধরে চালানো নিখুঁত পরিকল্পনার ফলাফল। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ গত আগস্ট থেকে ভেনেজুয়েলা একটি গোপন দল মোতায়েন করেছিল। মাদুরোর ঘনিষ্ঠ এক ভেতরের সোর্স বা বিশ্বাসঘাতকের সহায়তায় তারা মাদুরোর প্রতিটি পদক্ষেপ নিখুঁতভাবে ম্যাপিং করে ফেলে। অভিযানের আগে যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে মাদুরোর কম্পাউন্ডের একটি হুবহু রেপ্লিকা তৈরি করা হয় এবং ডেল্টা ফোর্স সেখানে বারবার মহড়া চালিয়েছিল। অভিযানের চূড়ান্ত সবুজ সংকেত আসে মার্কিন সময় শুক্রবার রাত 10:46 যখন প্রেসিডেন্ট ট্রাম্প ফ্লোরিডার মার-আ-লাগো থেকে নির্দেশ দেন গুড লাক অ্যান্ড গড স্পিড। মুহূর্তের মধ্যে 20টি সামরিক ঘাঁটি থেকে 150টির বেশি যুদ্ধবিমান কারাকাসের আকাশ দখল করে নেয়। মার্কিন সাইবার কমান্ডের হামলায় কারাকাসে তাৎক্ষণিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাত 2টা নাগাদ 160তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্টের হেলিকপ্টারগুলো ভেনেজুয়েলার রাডার ফাঁকি দিতে সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 100 ফুট উপর দিয়ে উড়ে মাদুরোর অবস্থানে পৌঁছায়। একই সাথে মাদুরোর অবস্থানকে ঘিরে সুরক্ষা দেয়া S-300 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা গ্রাউন্ড অপারেশন করে অকেজো করে দেয়া হয়। রাত 2:01 ডেল্টা ফোর্সের কমান্ডোরা দড়ি বেয়ে মাদুরোর প্যালেসের বিলাসবহুল কম্পাউন্ডে নামেন। এ সময় মাদুরোর দেহরক্ষীদের সাথে প্রচণ্ড গোলাগুলি হয়। একটি মার্কিন হেলিকপ্টার গুলিতে ক্ষতিগ্রস্ত হলেও সেটি উড়তে সক্ষম ছিল। মাদুরো ও তার স্ত্রী গোলমালের শব্দ পেয়ে সেফ রুমে পালানোর চেষ্টা করেন, কিন্তু তারা স্টিলের ভারী দরজা বন্ধ করার আগেই কমান্ডোরা সেখানে পৌঁছে যান। আত্মসমর্পণে বাধ্য হন মাদুরো ও তার স্ত্রী। ভবনে প্রবেশের মাত্র 5 মিনিটের মধ্যে ডেল্টা ফোর্স নিশ্চিত করে যে মাদুরো এখন তাদের হেফাজতে। তবে যেটা এই কয়দিনে বলা হচ্ছিল যে মাদুরোর নিরাপত্তা রক্ষীরা বিনা বাধায় তাকে মার্কিন বাহিনীর হাতে তুলে দিয়েছে, তা একেবারেই ভিত্তিহীন। বিভিন্ন খবরের বরাতে জানা যাচ্ছে মাদুরোর নিরাপত্তা বাহিনীর অন্তত 40 সেনা তাদের প্রেসিডেন্টকে রক্ষা করতে গিয়ে নিহত হয়। একই সাথে মাদুরোর অবস্থানরত সামরিক ঘাঁটিটির যথেষ্ট ক্ষতি সাধন করা হয়েছিল। এভাবে আটকের পর মাদুরো দম্পতিকে হেলিকপ্টারে করে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আইও জিমাতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুয়ান্তানামো বে কারাগার হয়ে নিউ ইয়র্কে তাকে পৌঁছে দেওয়া হয়। প্রেসিডেন্ট ট্রাম্প পুরো ঘটনাটি তার রিসোর্টে বসে সরাসরি দেখছিলেন, যা তার কাছে কোনো এক টেলিভিশন শো দেখার মতোই রোমাঞ্চকর মনে হয়েছে বলে তিনি মন্তব্য করেন। পুরো অভিযানটি ছিল একটি বিশাল মাকড়সার জাল, যা কয়েক মাস ধরে নিঃশব্দে মাদুরোর চারপাশে বোনা হয়েছিল এবং সময় মতো একটি নিখুঁত টানে তাকে বন্দী করে নেওয়া হয়। মাত্র একটি চুক্তি যা বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার শক্তির মানচিত্র, আর সেটা থামাতেই কি ভারতের এত দৌড়ঝাঁপ? বাংলাদেশ শক্তিশালী হলে কেন এত অস্বস্তি ভারতের? ভূ রাজনীতির বাস্তবতা বুঝে সামরিক সক্ষমতা বাড়াতে চাইছে বাংলাদেশ, কিন্তু বাধা কি শুধুই ভারত, নাকি দেশের ভেতরেও রয়েছে অদৃশ্য কোনো শত্রু? বাংলাদেশের সামনে এখন এমন একটি চুক্তি অপেক্ষা করছে যা আগামী 100 বছরে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ইতিহাসে একটি স্ট্র্যাটেজিক ব্লাস্ট বা ভূমিকম্প সৃষ্টি করতে পারে। আর তা হলো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক চুক্তি, আর এরই মধ্যে যার অনেক খসড়া চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে। এই মিউচুয়াল ডিফেন্স সিস্টেম হবে অনেকটা পাকিস্তান সৌদি আরবের ন্যাটো স্টাইল ডিফেন্স চুক্তির মতো, যেখানে এক দেশ অ্যাটাক করলে সেটা অপর দেশের উপর হামলা হিসেবে দেখা হবে। এর মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানের পারমাণবিক শক্তির আওতায় চলে আসবে। একই সাথে সাউথ এশিয়ার আঞ্চলিক লিডার হতে পারবে বাংলাদেশ এবং পাকিস্তান, এবং ভারতের সাথে যে কোনো বিষয়ে চোখে চোখ রেখে পাকিস্তান কার্ড ব্যবহার করে বাংলাদেশ তার ন্যায্য অধিকার আদায় করতে পারবে। শেখ হাসিনার আমলে বাংলাদেশের সামরিক সক্ষমতা সবচেয়ে নিচুতে রাখা হয়েছে। সৈন্য সংখ্যা কিংবা সমরাস্ত্র সব দিক থেকে বাংলাদেশ যোজন যোজন পিছিয়ে আছে পার্শ্ববর্তী দেশগুলো থেকে। আগ্রাসী ভারত এতদিন তার 7 সিস্টার সুরক্ষিত রাখতে বাংলাদেশকে কবজায় রেখেছে, কিন্তু এখন যখন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী কণ্ঠগুলো জেগে উঠেছে, তখন ভারতও তার চিকেন নেক বাঁচাতে আরও আগ্রাসী হয়েছে। এই অবস্থায় পাকিস্তানের সাথে একটা সামরিক চুক্তি বাংলাদেশকে যেমন পরিপূর্ণ নিরাপত্তা দেবে, তেমনি একটা অন্য রকম স্ট্র্যাটেজিক পাওয়ার হাউসে পরিণত করবে।
পাকিস্তানের সাথে অলরেডি যে F-17 ক্রয়, পাইলট প্রশিক্ষণ, ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম, মাল্টিপারপাস ট্যাঙ্ক বিল্ডিং, ইন্টেলিজেন্স সক্ষমতা বৃদ্ধি এবং সাইবার ওয়ারফেয়ার নিয়ে বাংলাদেশের আলোচনা হচ্ছে, যা সত্যিকার অর্থেই বাংলাদেশকে নিরাপত্তা ঝুঁকি থেকে মুক্ত করবে। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ভূ রাজনীতির এই বাস্তবতা উপলব্ধি করে দেশকে সামরিকভাবে সক্ষম করার চেষ্টা করছেন। ভেতরে ভেতরে পাকিস্তানের সাথে ডিল অনেকটাই ফাইনাল, কিন্তু এই চুক্তি করার পূর্ণ সক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই। এজন্য প্রয়োজন নির্বাচিত কোনো সরকার। কিন্তু পরবর্তী সরকারও যদি ভারতকে খুশি করতে এই ডিল থেকে সরে আসে, তাহলে হয়তো কারোই কিছু করার নেই। যদিও অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন পরবর্তী সরকারও ভারতের ইশারাতেই গঠন হতে যাচ্ছে, আর এখানেই খেলাটা খেলছে ভারত। ভারতের পরিকল্পনা মতো সামনের নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি, এবং বিএনপিকে পূর্ণ সমর্থন দেওয়ার জন্য গোপনে তারেক রহমানের সাথে ডিলও হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। যে ডিলের প্রথম শর্তই হলো পাকিস্তানের সাথে যে কোনো ডিফেন্স চুক্তিতে না জড়ানো। বিশ্লেষকরা বলছেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তারেক রহমান যদি সত্যি সত্যি এই ডিল করে বাংলাদেশে আসেন, তাহলে সেটা হবে পরিষ্কার দেশদ্রোহিতা। ভারত আঞ্চলিক প্রভু হবার ইচ্ছায় সাউথ এশিয়ায় যে জিওপলিটিক্যাল খেলা খেলছে, সেখানে বাংলাদেশ পাকিস্তানের এই ডিল ভারতের ঘুম হারাম করে দেবার মতোই। বাংলাদেশে যুদ্ধ করার কথাও ভাবছে ভারত, কিন্তু বাংলাদেশে যুদ্ধ করার সেই সক্ষমতা ভারত এখনো অর্জন করতে পারেনি। 18 কোটি জনসংখ্যার বাংলাদেশে আছে বিপুল সংখ্যক প্যারামিলিটারি। এখানে যে যুদ্ধটা তৈরি হবে সেটা মোকাবেলার সক্ষমতা ভারতের নেই। এখানে যুদ্ধ হলে চীন এবং পাকিস্তানকে ঠেকাতে ব্যর্থ হবে ভারত। যদি পাকিস্তান কাশ্মীর এবং চীন অরুণাচল দখলের জন্য উঠে পড়ে লাগে আর ভারতের নিজস্ব স্বাধীনতাকামী গোষ্ঠীরা একত্র হয়, তাহলে ভারতের টুকরো টুকরো হয়ে যাওয়া কেউ ঠেকাতে পারবে না। আর এ কারণেই ভারত আগ্রাসন তো দূরে থাক, চোখ তুলে তাকানোরও সাহস করতে পারছে না। যে কারণে তারা গোয়েন্দা দিয়ে গুপ্ত হত্যা এবং মিডিয়ার মাধ্যমে তথ্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমাদের দেশে এটা নিয়ে আলোচনা না হলেও ভারতীয় মিডিয়া এবং ভারতীয় ডিফেন্স অ্যানালিস্টদের এই সম্ভাব্য চুক্তি নিয়ে একদম পাগল প্রায় অবস্থা। তারা যে কোনো মূল্যে এটা ঠেকাতে চায়, তাই ব্যাকহ্যান্ড চ্যানেলে অনেক গোপন ডিলের চেষ্টা করছে তারা। কিন্তু ষড়যন্ত্র যতই হোক, প্রিয় মাতৃভূমির নিরাপত্তা রক্ষায় নিজেদেরকেই এগিয়ে আসতে হবে সবার আগে। দেশের নীতি নির্ধারকরা যদি ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করে, তাহলে তাদেরকেও ছুঁড়ে ফেলতে হবে, কারণ এই দেশের সার্বভৌমত্বের চেয়ে বড় কোনো স্বার্থ আমাদের থাকতেই পারে না। ওয়াশিংটনের শীত তখন তীব্র। হোয়াইট হাউসের উত্তর প্রান্তের রাস্তায় হালকা তুষার জমেছে। সাংবাদিকদের ভিড়ের মাঝে দাঁড়িয়ে এক শিখ নেতা হঠাৎ পকেট থেকে বের করলেন ভাঁজ করা একটি মানচিত্র। তিনি সেটি খুলতেই ক্যামেরার ফ্ল্যাশে ঝলসে উঠল এক চমকপ্রদ চিত্র। ভারতের উত্তর পূর্বাঞ্চল পুরোপুরি আলাদা, রঙিন রেখায় চিহ্নিত এক নতুন দেশ, উপরে লেখা ট্রাম্পল্যান্ড। জনতার মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ল। মানচিত্রের পাশে বড় অক্ষরে লেখা নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, মণিপুর, আসাম, ত্রিপুরা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র। শিখ নেতা গুরুপদ বন্ধ সিং পান্নুন মাইকে চিৎকার করে বললেন, ভারতের সংখ্যালঘুরা আজ বন্দী, ট্রাম্পল্যান্ড হবে তাদের মুক্তির দেশ। দূরে দিল্লির সাউথ ব্লকে তখন রাত। মোদী সরকারের নিরাপত্তা কক্ষে হঠাৎ বাজল রেড অ্যালার্ম। পেন্টাগন নয়, এবার হুমকি এসেছে সরাসরি আমেরিকার বুকে, আর তার লক্ষ্য ভারতের ভেতরেই। পান্নুন নামের এই শিখ নেতা নতুন কিছু নন। তিনি খালিস্তান রেফারেন্ডাম 2020-এর মুখ, যিনি আগে পাঞ্জাবকে আলাদা রাষ্ট্র বানানোর দাবি তুলেছিলেন। কিন্তু এবার তার লক্ষ্য বদলেছে, ভারতের উত্তর পূর্বাঞ্চল। নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, মণিপুর, আসাম, ত্রিপুরা এই 7 রাজ্য নিয়ে তিনি ঘোষণা করেছেন খ্রিস্টান ফেডারেশন অফ ট্রাম্পল্যান্ড। আর সেই মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশকে তিনি সরাসরি চীনের অংশ হিসেবে দেখিয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সঙ্গে সঙ্গে এই পদক্ষেপকে বলেছে ভারতের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। দিল্লি জানে এই মানচিত্র শুধু এক টুকরো কাগজ নয়, এর ভেতরে লুকিয়ে আছে এক অঘোষিত ভূ রাজনৈতিক বার্তা। যে বার্তা বলছে ভারতের উত্তর পূর্ব এখন আর শুধুই দিল্লির নয়, সেখানে অন্য শক্তির ছায়া ঘনীভূত হচ্ছে। পান্নুনের দাবি, ভারতে খ্রিস্টানরা চরম নিপীড়নের শিকার। বড়দিনের রাতে গির্জায় হামলা, যাজকদের উপর নির্যাতন আর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর ধর্মান্তর বিরোধী প্রচার, এসবই তার যুক্তির পাথেয়। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, খ্রিস্টানদের রক্ষার একমাত্র উপায় তাদের ভারতের শাসন থেকে মুক্ত করা। এ কারণেই তিনি নতুন রাষ্ট্রের নাম রেখেছেন ট্রাম্পল্যান্ড। তার মতে, ট্রাম্প ছিলেন খ্রিস্টান সভ্যতার রক্ষা কবচ।
আর তার নাম ব্যবহার করে তিনি আমেরিকার কংগ্রেস ও লবিস্ট গ্রুপগুলোর দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন। দিল্লির জন্য এটি ভয়াবহ ইঙ্গিত, কারণ যদি এই দাবি আমেরিকার নীতি নির্ধারকদের কোনো অংশে সমর্থন পায়, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদ আবার জেগে উঠতে পারে। ভারতের সরকারি পরিসংখ্যানই পান্ননের অস্ত্র। নাগাল্যান্ডে খ্রিস্টান 88%, মিজোরামে 87%, মেঘালয়ে 75%, এমনকি ত্রিপুরা ও মণিপুরেও এক বৃহৎ অংশ খ্রিস্টান। এই বাস্তবতাকে সামনে রেখে তিনি প্রশ্ন তুলেছেন, হিন্দুত্বের ভারতে খ্রিস্টানরা কতটা নিরাপদ? তিনি বলেন, এই রাজ্যগুলোতে দিল্লির প্রশাসন ধর্মের কারণে অবিশ্বাস সৃষ্টি করেছে, যেখানে গির্জায় ক্রিসমাস উৎসবেও পুলিশের পাহারা থাকে। ভারতের বিরোধী দলগুলোও এখন কিছুটা বিপাকে, কারণ পান্ননের কথা অতিরঞ্জিত হলেও ধর্মীয় সহিংসতার পরিসংখ্যান দিল্লির মুখে কালো ছায়া ফেলেছে। দিল্লির আতঙ্ক এখানেই থেমে নেই। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো হঠাৎ বাংলাদেশের নাম টেনে এনেছে এই ট্রাম্পল্যান্ড ষড়যন্ত্রে। হিন্দুস্তান টাইমস দাবি করেছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ব্যক্তি ও ছাত্রনেতা নাকি ভারতের উত্তর পূর্বে অশান্তি সৃষ্টির পরিকল্পনায় জড়িত। এমনকি তারা মৃত শহীদ ওসমান হাদির নামও টেনে বলেছে তার বক্তব্যই নাকি দিল্লি বিরোধী প্রতিরোধের অনুপ্রেরণা। কিন্তু ঢাকা বলছে এসবই ভারতীয় প্রোপাগান্ডা। বাংলাদেশের লক্ষ্য মানবিক সহযোগিতা, রাজনীতি নয়। ডক্টর ইউনূসের নেতৃত্বে চট্টগ্রাম থেকে রাখাইন পর্যন্ত মানবিক করিডোর প্রস্তাবটি রোহিঙ্গা ও যুদ্ধবিধ্বস্ত মানুষের সহায়তার জন্যই ছিল, কিন্তু ভারতীয় মিডিয়া সেটিকেও চক্রান্ত হিসেবে ব্যাখ্যা করেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট বলেছে, আমরা কোনো দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করি না, বরং মানবিক সংকট ঠেকাতে কাজ করি। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দিল্লির মূল ভয় দুটি: এক, উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদ আবার জেগে ওঠা; দুই, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা ও খ্রিস্টান বিদ্রোহীদের সংযোগ। তারা দাবি করছে, মায়ু পাহাড় ও নাফ নদীর গহীন বনে রোহিঙ্গা জঙ্গিরা মাছ ধরার ছদ্মবেশে অবস্থান করছে। তবে এর কোনো প্রমাণ দিল্লি এখনও দেখাতে পারেনি। বাংলাদেশ সরকার বলছে, রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় ভার আমাদের কাঁধে, তবু ভারত আমাদের সহায়তা দিচ্ছে না, সীমান্ত বন্ধ রেখেছে। অথচ ভারতের মিডিয়া বারবার একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে বলছে, বাংলাদেশ কি নতুন খ্রিস্টান রাষ্ট্র গঠনের সহযোগী? এমন অভিযোগ শুনে ঢাকা কূটনীতিকদের এক অদ্ভুত নীরবতা লক্ষ্য করেছে, যেন জানে এই প্রশ্নের উত্তর দিলেও দিল্লি বিশ্বাস করবে না। দিল্লি এখন আর শুধু পান্ননকে নয়, ওয়াশিংটনের কূটনৈতিক আচরণকেও সন্দেহ করছে, কারণ যুক্তরাষ্ট্র কখনোই তার বক্তব্যের বিরোধিতা করেনি। হোয়াইট হাউসের মুখপাত্র কেবল বলেছেন, ধর্মীয় স্বাধীনতা নিয়ে ভারতের উদ্বেগ আমরা লক্ষ্য করেছি। এই সংযমী প্রতিক্রিয়ায় দিল্লির ভেতরে অস্থিরতা তৈরি করেছে, কারণ তারা জানে ওয়াশিংটন যখন সরাসরি সমালোচনা করে না, তখন সাধারণত তারা অপেক্ষা করে রাজনৈতিক ফলাফল দেখার জন্য। এক ভারতীয় বিশ্লেষক টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, আমেরিকা ভারতের হাতে রাখছে দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্যাল দড়ি, কিন্তু টানটা নিয়ন্ত্রণ করছে নিজের মতো করে। এই ঘটনায় ভারতের ভেতরেও ফাটল দেখা দিয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলছে, মোদি কেন আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন না? যদি এই মানচিত্র পাকিস্তান প্রকাশ করত, তাহলে তো দিল্লি যুদ্ধ ঘোষণা করত। কিন্তু এখন তারা নীরব, কারণ আমেরিকার সঙ্গে তাদের প্রতিরক্ষা ও প্রযুক্তি চুক্তি জড়িত। অন্যদিকে বিজেপির ভেতরে এক শ্রেণী বলছে, এটা শুধু মানচিত্র নয়, এটা ভারতের খ্রিস্টান বেল্টে আগুনের স্ফুলিঙ্গ। তারা আশঙ্কা করছে, যদি এই অঞ্চলগুলিতে বিচ্ছিন্নতাবাদ আবার মাথা তোলে, তবে সেনা মোতায়েন করেও সেই আগুন নেভানো কঠিন হবে। দিল্লির সাউথ ব্লকের আলো নিভে গেছে। একজন কর্মকর্তার টেবিলে ছড়িয়ে আছে দুটি কাগজ, একটি পান্ননের প্রকাশিত ট্রাম্পল্যান্ড মানচিত্র, আর একটি বাংলাদেশ মিয়ানমার সীমান্তের স্যাটেলাইট ইমেজ। তিনি দীর্ঘশ্বাস ফেলে ফিসফিস করে বললেন, যদি ধর্মই মানচিত্র নির্ধারণ করে, তবে দক্ষিণ এশিয়ার কোনো দেশই আর নিরাপদ নয়। বাইরে তীব্র কুয়াশার মাঝে লাল বাতির আলো ঝলক দিচ্ছে। দূরে কোথাও ভেসে আসছে অজানা কণ্ঠ, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, স্বাধীনতা চাই। কর্মকর্তা চোখ বন্ধ করলেন, তার কানে বাজল পান্ননের কণ্ঠ, ভারতের মানচিত্র বদলাবে, ট্রাম্পল্যান্ড আসছে। আর সেই মুহূর্তে দিল্লির অন্ধকারে যেন সত্যি কেউ মানচিত্রের লেখাগুলো মুছে দিতে শুরু করলো। একটা অদৃশ্য হাত, যে হাতের দিক এখনো কেউ ঠিক চেনে না, ওয়াশিংটনের, বেইজিংয়ের নাকি ঢাকার। বসার ভেতর প্রশ্নটি মিলিয়ে গেল, কিন্তু তার প্রতিধ্বনি থেকে গেল। ট্রাম্পল্যান্ড কি সত্যি শুধু এক মানচিত্র, নাকি ভারত ভেঙে টুকরো হবার সত্যিকারের বাস্তবতা?
ঢাকার উপকণ্ঠে রাতের অন্ধকারে মিশে আছে বজ্রের গর্জন। পর্দার বুক ফুলে উঠছে, নদীর জল স্রোতের মতো নয়, গর্জনের মতো চলছে, যেন কোনো প্রাচীন সেনাবাহিনী অদৃশ্যভাবে অগ্রসর হচ্ছে। দূরে নৌবাহিনীর একটি টহলবাহী জাহাজ নিঃশব্দে আলোকিত হয়ে উঠল, তারপর আবার মিলিয়ে গেল কুয়াশায়। আকাশে টানটান উত্তেজনা। দক্ষিণ দিক থেকে আসছে এক ভয়ঙ্কর প্রশ্ন, যদি কেউ এই দেশটিকে আক্রমণ করতে চায় তবে কোথা দিয়ে করবে? ঢাকা শহরের একটি সামরিক কক্ষে এক তরুণ অফিসার মানচিত্রে আঙুল রেখে বলল, স্যার, কেউ যদি বাংলাদেশ দখল করতে চায় তাকে আগে প্রকৃতিকে পরাজিত করতে হবে। বয়োজ্যেষ্ঠ কমান্ডার নীরবে তাকালেন জানালার বাইরে। বৃষ্টি তখন জানালার কাছে চাবুকের মতো পড়ছে। তিনি শুধু বললেন, এই দেশকে জেতা যায় না, এই দেশ নিজেই এক সেনাবাহিনী। বাংলাদেশ, যে দেশটিকে পৃথিবীর অনেক মানচিত্রে ছোট মনে হয়, কিন্তু সামরিক কৌশলের দৃষ্টিতে এটি এক প্রাকৃতিক দুর্গ। দক্ষিণ এশিয়ার এই বদ্বীপ ভূমি হাজারো নদীর জালের উপর দাঁড়িয়ে আছে। ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা, এই 3 নদী শুধু ভৌগোলিক সৌন্দর্য নয়, তারা দেশের প্রতিরক্ষার 3 স্তম্ভ। 1953 সালে মার্কিন সামরিক বাহিনীর এক গবেষণায় বলা হয়েছিল, বদ্বীপ ভূমি হল যান্ত্রিক বাহিনীর কবরস্থান। বাংলাদেশের ক্ষেত্রেও সেটি সত্য। বর্ষাকালে নদীগুলো যখন ফুলে ওঠে তখন এই দেশটি হয়ে যায় এক চলমান জলরাজ্য। ট্যাঙ্ক, কামান ও সাজোয়া যান সবকিছু আটকে যায় পলি ও কাদার জালে। ভারতের তৈরি অর্জুন ট্যাঙ্কের ওজন যেখানে 58 টন, রাশিয়ার T-90 ট্যাঙ্ক প্রায় 50 টনেরও বেশি। বাংলাদেশের নরম মাটিতে এত ভারী যন্ত্রের চলাচল মানে আত্মঘাতী পদক্ষেপ। এক সামরিক বিশ্লেষক লিখেছিলেন, বাংলাদেশের যুদ্ধ মানে কাদা ও বৃষ্টির সঙ্গে লড়াই, আর সেই যুদ্ধে জয়ী হয় না, হার মানে সব প্রযুক্তি। এই দেশের মাটি যেন একটি জীবন্ত প্রাণী, নরম স্যাঁতসেঁতে কিন্তু দৃঢ় প্রতিরোধী। যে সৈন্য এই মাটিতে পা রাখবে সে বুঝে যাবে এখানে শত্রু শুধু মানুষ নয়, প্রকৃতিও এক প্রতিরোধ সেনা। ইতিহাস সাক্ষী, 1971 সালে পাকিস্তান সেনারা যখন বাংলাদেশের নদী পার হতে চেয়েছিল তখন প্রকৃতি তাদের প্রতিরোধ করেছিল। ভারতীয় সেনাদের JF আর জেকব পরে লিখেছিলেন, বাংলাদেশে বড় আকারের সামরিক অভিযান মানে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। বর্ষাকালে এই ভূমিতে চারিদিকে পরিণত হয় সাগরের মতো জলাভূমিতে। স্যাটেলাইট ছবিতে যে জায়গা সমতল মনে হবে, বাস্তবে সেখানে 4 থেকে 5 ফুট পানি জমে থাকে। এই সময় যে কোনো যান্ত্রিক বাহিনী এক রাতেই বিপর্যস্ত হয়ে পড়ে। সড়ক পথ নেই, সেতুগুলো ভেসে যায়, আর গ্রামীণ রাস্তাগুলো বিলীন হয় জলে। এমন অবস্থায় সরবরাহ লাইন বন্ধ হয়ে যায়, জ্বালানি, গোলাবারুদ, খাদ্য সব থেমে যায়। আর যে সেনাবাহিনী জ্বালানি ছাড়া টিকে থাকতে পারে না, তাদের জন্য বাংলাদেশের বর্ষা এক মৃত্যুকূপ। এই কারণেই সামরিক কৌশলবিদরা বলেন, বাংলাদেশে বর্ষা কোনো ঋতু নয়, এটি এক অস্ত্র। এই অস্ত্রের নাম দেয়া হয়েছে জেনারেল মনসুন, এক অদৃশ্য সেনাপতি যে দেশের প্রতিরক্ষা কবচ হয়ে দাঁড়ায় প্রতি বছর 6 মাস ধরে। বাংলাদেশের শক্তি শুধু নদী বা বর্ষায় নয়, তার আসল শক্তি তার মানুষ। 18 কোটির এই জনসমষ্টি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ জাতির একটি। যখন একটি দেশে প্রতি বর্গ কিলোমিটারে 1000-এর বেশি মানুষ বাস করে, তখন যুদ্ধ মানে শুধুই সেনাবাহিনী নয়, প্রতিটি মানুষই হয়ে যায় প্রতিরোধ যোদ্ধা। 1971 সালে যেমন ঘটেছিল তেমনটা আবারও ঘটবে যদি কেউ এই ভূমিতে প্রবেশ করতে চায়। কারণ বাংলাদেশের প্রতিটি গ্রাম, প্রতিটি গলি, প্রতিটি বাড়ি এক একটি দুর্গে পরিণত হবে। এই দেশের মানুষের দেশপ্রেম শুধুই আবেগ নয়, এটি ইতিহাসের গভীর থেকে উঠে আসা প্রতিজ্ঞা। যুদ্ধবিমানের হামলা এখানে নিষ্ফল, কারণ শত্রু আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য করা অসম্ভব। গেরিলা যুদ্ধের সম্ভাবনা এখানে শতভাগ। একজন বিদেশি সৈন্যকে এখানে চিনতে পারার আগেই চারদিক থেকে ছায়ার মতো উঠে আসবে প্রতিরোধ বাহিনী। এ কারণেই অনেক বিদেশি গোয়েন্দা রিপোর্টে বলা হয়, বাংলাদেশের সামরিক অভিযান মানে শহরের প্রতিটি দরজার সঙ্গে যুদ্ধ করা। বাংলাদেশের সড়ক পথ আরেকটি প্রাকৃতিক প্রতিরক্ষা লাইন। জাতীয় মহাসড়ক বাদে অভ্যন্তরীণ সব রাস্তা সরু, দুই পাশে ঘরবাড়ি, স্কুল, বাজার। একটি ট্যাঙ্ক বা বড় সামরিক যান চলাচল করলে তার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হয়ে পড়ে। আর যদি মাত্র কয়েকটি ব্রিজ উড়িয়ে দেওয়া হয়, পুরো সাপ্লাই চেইন থেমে যাবে। যুদ্ধের নিয়ম অনুযায়ী যে বাহিনী রসদ হারায় সে বাহিনী যুদ্ধ হারায়। বাংলাদেশের ভেতরে যে কেউ আগ্রাসন চালাতে চায় তার জন্য এই বিষয়টি এক দুঃস্বপ্ন। যেখানে প্রতিটি রাস্তা হয়ে উঠতে পারে মৃত্যু ফাঁদ, সেখানে যুদ্ধ জয় মানে কল্পনা। তবু সময় বদলেছে। এখন যুদ্ধ শুধু বন্দুক বা কামানে হয় না, হয় মনের ভেতর। যখন কোনো দেশকে ট্যাঙ্কে জয় করা যায় না, তখন শুরু হয় মনস্তাত্ত্বিক আগ্রাসন, মিডিয়ায় বিভ্রান্তি, রাজনীতিতে বিভাজন, সংস্কৃতিতে নিয়ন্ত্রণ। বাংলাদেশের প্রতিপক্ষরা জানে এই মাটিতে সেনা পাঠানো আত্মহত্যা, তাই তারা মানুষের চিন্তাধারায় ঢুকতে চায়। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, মিডিয়ায় বিশৃঙ্খলা, সামাজিক বিভেদ, সবই এক ধরনের নীরব যুদ্ধ। ঢাকার বুদ্ধিজীবী মহলে এখন এই কথাটিই শোনা যায়, আমাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো গুজব। কিন্তু বাংলাদেশ প্রতিরোধ করতে শিখেছে। এই দেশের মানুষ জানে যে যুদ্ধ বন্দুক ছাড়া হয় সেটাই সবচেয়ে বিপজ্জনক।
আর সে যুদ্ধেও জিততে হয় মন দিয়ে। বাংলাদেশের প্রতিরক্ষা নীতি এখন এক কথায় টোটাল ডিফেন্স। এর মানে হলো যুদ্ধ হলে শুধু সেনাবাহিনী নয়, প্রতিটি নাগরিক প্রতিরোধের অংশ হবে। গ্রামীণ সমাজের গঠন এমনই যে স্থানীয় মানুষ ছাড়া সেখানে কেউ টিকতে পারে না। যদি কোনো বিদেশি বাহিনী এখানে প্রবেশ করে তবে তারা কাদা, নদী, মশা, গেরিলা সবকিছুর বিরুদ্ধে লড়াই করবে। এটি শুধু যুদ্ধ নয়, এটি এক জীবন্ত দুঃস্বপ্ন। বাংলাদেশের এক প্রাক্তন সেনা অফিসার বলেছিলেন, আমরা হয়তো পরমাণু শক্তি নই, কিন্তু আমাদের মাটি নিজেই এক অস্ত্র। এ কারণেই সামরিক বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশ কোনো সাধারণ সমতল ভূমি নয়, এটি এক জীবন্ত কৌশল যা প্রতিনিয়ত তার রূপ বদলায়। রাতের ঢাকা, আকাশে মেঘ ঘন হয়ে আছে, নদীগুলো নিঃশব্দ কিন্তু প্রবল। চট্টগ্রাম বন্দরে একটি যুদ্ধজাহাজ ধীরে ধীরে নোঙর তুলছে। তার ডেকে দাঁড়িয়ে একজন তরুণ অফিসার হাত দিয়ে ছুঁয়ে দেখল পতাকার রং। তার মুখে এক অদ্ভুত দৃঢ়তা। সে জানে এই দেশ হয়তো ছোট, কিন্তু তার প্রতিটি নদী, প্রতিটি মানুষ, প্রতিটি ঘাসের ডগা এক একটি সৈনিক। দূরে বজ্রপাত হলো, আকাশ আলোকিত হয়ে উঠল মুহূর্তের জন্য, তারপর আবার অন্ধকার। কিন্তু সেই অন্ধকারের মধ্যেই জেগে আছে এক অদৃশ্য প্রতিজ্ঞা, যে দেশ তার মাটিকে ভালোবাসে তাকে কেউ দখল করতে পারে না। আর বাংলাদেশ, সে তো মাটির নয়, আত্মার দেশ। যে দেশ আক্রমণকারীর ট্যাঙ্ক থামায় কাদায় আর শত্রুর সাহস থামায় তার মানুষের চোখের আগুনে। এই দেশের ইতিহাস শুধু যুদ্ধের নয়, এটি প্রতিরোধের সিম্ফনি। আর সেই সুরে আজও শোনা যায় এক অদ্ভুত প্রতিধ্বনি, বাংলাদেশ জয় করা যায় না, কারণ বাংলাদেশ কখনো হার মানে না। দিল্লির ডিসেম্বর, সাউথ ব্লকের চারপাশে কুয়াশার স্তর জমেছে যেন অজানা আতঙ্কের পর্দা। রায়সিনা হিলের উপর লালচে সূর্য উঠছে ধীরে ধীরে, কিন্তু সেই আলো কাচের জানালা ভেদ করে ভেতরে ঢুকতে পারছে না। এক নিরাপত্তাকর্মী ফিসফিস করে বলল, আজ সকালেই আবার বৈঠক ডাকছে এনএসএ অফিস। ভেতরের ঘরে বসে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, গৃহমন্ত্রী আর আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। টেবিলের উপর ছড়িয়ে রাখা কয়েকটি রিপোর্ট, ডেমোগ্রাফিক ট্রান্সফরমেশন ইন নর্থ ইস্ট, বাংলাদেশি মাইগ্রেশন অ্যানালাইসিস। হেমন্তের চোখ লাল, কণ্ঠ কাঁপছে। তিনি শান্ত গলায় বললেন, স্যার, আমি আজ কোনো রাজনৈতিক ভাষণ দিতে আসিনি। আমি সতর্ক করছি, এই হারে চললে আসাম ভারতের মানচিত্রে থাকবে না, হয়ে যাবে বাংলাদেশের অংশ। নিরাপত্তা উপদেষ্টা মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন। ঘরের ভেতর এমন নিস্তব্ধতা যে টেবিলের ঘড়ির টিকটিক আওয়াজ পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছিল। আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? প্রশ্ন করলেন গৃহমন্ত্রী। হেমন্ত মাথা নিচু করে বললেন, আসামের 40% মানুষ এখন বাংলাদেশি বংশোদ্ভূত। যদি এই সংখ্যা আরও 10% বাড়ে তাহলে আমাদের পতাকা নামতে সময় লাগবে না। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। দিল্লির রাজনীতিতে এ যেন এক অজানা সত্যের নগ্ন উচ্চারণ। যে সত্য এতদিন মুখ চেপে রাখা হয়েছিল, আজ তা উচ্চারণ করলেন ভারতেরই এক মুখ্যমন্ত্রী। আসাম ভারতের উত্তর পূর্বের প্রাণকেন্দ্র। এই রাজ্য ছাড়া ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বের 7টি রাজ্যের নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল ও সিকিম যোগাযোগ প্রায় অসম্ভব। এই 7 রাজ্যকে যুক্ত করে রাখে মাত্র 22 কিলোমিটারের এক সরু করিডোর, শিলিগুড়ি করিডোর, যা কৌশলগতভাবে ভারতের সবচেয়ে দুর্বল জায়গা। সামরিক মহলে একে বলা হয় চিকেন নেক, যেন ভারতের দেহের সাথে মাথাকে যুক্ত করে রাখা সরু গলা। এই গলাটাই এখন দিল্লির ভয়ের কেন্দ্র, কারণ এই করিডোর যদি কখনো অচল হয়ে যায়, ভারত তার উত্তর পূর্বকে হারাবে, যেভাবে পাকিস্তান হারিয়েছিল পূর্ব পাকিস্তানকে। হেমন্ত বিশ্ব শর্মা তা জানেন, তাই তার বক্তব্য কেবল রাজনৈতিক নয়, এক ভূ রাজনৈতিক আতঙ্কের ঘোষণা। তিনি বলছেন, আসামের ডেমোগ্রাফিক ভারসাম্য যদি আরেকটু নড়ে যায় তাহলে উত্তর পূর্ব ভারতের ভবিষ্যৎ আমরা আর নিয়ন্ত্রণ করতে পারব না। দিল্লির এক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা মন্তব্য করেছিলেন, আসাম হারালে ভারত কেবল ভূখণ্ড হারাবে না, হারাবে কৌশলগত আত্মবিশ্বাস। ভারতের এই আতঙ্কের সূচনা বাংলাদেশের ভেতরকার পরিবর্তন থেকেই। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, যেখানে বিদেশ নীতি আর একমুখী নয়, বহুমাত্রিক। ঢাকা এখন বেইজিং, আঙ্কারা, রিয়াদ এবং ওয়াশিংটনের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করছে। চট্টগ্রাম বন্দর, পায়রা, মোংলা এবং সোনাদিয়াকে ঘিরে নতুন শক্তির প্রতিযোগিতা তৈরি হয়েছে। ভারত এই পরিবর্তনকে দেখছে সন্দেহের চোখে।
কারণ এতদিন বাংলাদেশের রাজনীতিতে তারা ছিল এক অঘোষিত অংশীদার, যেখান থেকে সিদ্ধান্ত হতো কে ক্ষমতায় থাকবে, কোন প্রকল্প কার হাতে যাবে। কিন্তু 2025 সালের বাস্তবতায় সেই ভারত নির্ভরতা ভেঙে গেছে। ঢাকা এখন স্বাধীন সিদ্ধান্ত নিচ্ছে, আর সেটাই দিল্লির জন্য দুঃস্বপ্ন। এক ভারতীয় বিশ্লেষক দ্য হিন্দু পত্রিকায় লিখেছেন, বাংলাদেশ আজ ভারতের জন্য পাকিস্তানের চেয়েও বড় কূটনৈতিক ধাঁধা। এই বাক্যই বোঝায় ভারতের ভয় কেবল সীমান্তে নয়, কৌশলগত বাস্তবতায়ও ছড়িয়ে পড়েছে। সবকিছু যেন আরও নাটকীয় হয়ে ওঠে যখন বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ প্রকাশ্যে বলেন, দিল্লি যদি বাংলাদেশকে অস্থির করতে চায় তবে আমাদেরও বিকল্প পরিকল্পনা আছে। এই একটি বাক্যই দিল্লির ক্ষমতার কেন্দ্রগুলোতে বজ্রপাত ঘটিয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, এটা রাজনৈতিক বক্তব্য নয়, ভূগোলের বাস্তবতা। আমাদের সতর্ক থাকতে হবে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, হেমন্তের ভয় অমূলক নয়, কারণ ভারতের উত্তর পূর্ব অংশটি ভূগোলগতভাবে এমনভাবে ঘেরা যেখানে বাংলাদেশের সমতল ভূমি ছাড়া বিকল্প যোগাযোগ পথ নেই। চিকেন নেক বন্ধ হয়ে গেলে ভারতের জন্য একমাত্র বিকল্প হবে নেপাল, ভুটান, চীনের সীমান্ত পথ, যা বাস্তবে অসম্ভব। অর্থাৎ যদি কখনো বাংলাদেশ সেই করিডোর বন্ধ করে দেয়, ভারতের উত্তর পূর্ব হবে বিচ্ছিন্ন এক দ্বীপ, যেখানে দিল্লির প্রভাব থাকবে শুধু মানচিত্রে, বাস্তবে নয়। উত্তেজনা চলার একই সময় ত্রিপুরার সীমান্তে দেখা গেছে অদ্ভুত দৃশ্য। ভারত মোতায়েন করেছে 1971 সালের যুদ্ধের কিংবদন্তি 20তম মাউন্টেন ডিভিশন, যে ইউনিট মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছিল, যে ইউনিট বাংলাদেশের মাটিতে যুদ্ধ করেছিল। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানালেন, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি আমাদের জন্য উদ্বেগের, কিন্তু বিশ্লেষকরা বুঝলেন এই পদক্ষেপ কেবল নিরাপত্তা নয়, এটি বাংলাদেশের প্রতি এক প্রচ্ছন্ন সামরিক সংকেত। মানিক সাহা পরদিন এক অনুষ্ঠানে বলেন, প্রযুক্তির যুগে এক ক্লিকেই শত্রুর ঘাঁটি ধ্বংস করা যায়। এমন মন্তব্য বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর জন্য নয়, এটি মনস্তাত্ত্বিক যুদ্ধেরই অংশ। দিল্লি বুঝেছে ঢাকার আত্মবিশ্বাস ভেঙে দেওয়া দরকার, যে আত্মবিশ্বাস জন্ম নিয়েছে নতুন স্বাধীন পররাষ্ট্রনীতি থেকে। কিন্তু বাংলাদেশ এবার অন্যরকম। তারা নীরব কিন্তু দৃঢ়। সীমান্তে বিজিবি প্রস্তুত, আকাশে নজরদারি জোরদার। চট্টগ্রাম ও রাঙামাটি সীমান্তে সাজোয়া টহল চলছে। বাংলাদেশের বিশ্লেষকদের কথার সারমর্ম, আমরা যুদ্ধ চাই না, কিন্তু কেউ যদি ইতিহাস ভুলে যায়, আমরা তাকে মনে করিয়ে দেব। ভারতীয় গণমাধ্যম যেন এই পুরো সংকটকে অন্য পথে ঘুরিয়ে দিল। তারা বলছে, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ মৌলবাদীদের হাতে। এই বয়ান দিল্লির পুরনো রাজনৈতিক কৌশলেরই অংশ, কারণ তারা জানে মৌলবাদ শব্দটি আন্তর্জাতিকভাবে এমন এক মনস্তাত্ত্বিক অস্ত্র যা দিলেই বিদেশি সমর্থন নিশ্চিত। কিন্তু বাস্তবতা অন্য। বাংলাদেশের ছাত্র আন্দোলন ছিল গণতন্ত্র, ন্যায় বিচার ও সার্বভৌমত্বের পক্ষে, ধর্ম নয়। ভারত এই আন্দোলনকে বিকৃত করে আন্তর্জাতিক মহলে দেখাতে চাইছে যে বাংলাদেশ এখন ঝুঁকিপূর্ণ রাষ্ট্র, যার ফলে ভারত দক্ষিণ এশিয়ার নিরাপত্তা অভিভাবক হিসেবে নিজের ভূমিকা দাবি করতে পারবে। এটাই ভারতের প্রোপাগান্ডা নীতি। হেমন্ত মালিকদের মতো নেতারা সেই প্রোপাগান্ডার মুখ হয়ে উঠছেন। ভয় বিক্রি করে ক্ষমতা টিকিয়ে রাখার রাজনীতি। ভারতের মানুষ বেকার, দাম বেড়েছে, সীমান্তে বিদ্রোহ বাড়ছে। এই বাস্তবতা থেকে দৃষ্টি সরাতে দিল্লি তৈরি করছে এক কল্পিত শত্রু, বাংলাদেশ। বাংলাদেশ এবার কোনো উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া দেখাচ্ছে না। ঢাকা জানে দিল্লির আতঙ্ক আসলে তার নিজের ভেতরের দুর্বলতার প্রতিফলন। অন্তর্বর্তী সরকারের বারবার বলা বক্তব্যগুলোর সারাংশ, আমরা প্রতিবেশীকে সম্মান করি, কিন্তু সম্মান মানে আত্মসমর্পণ নয়। এই বার্তাই দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন ভারসাম্য এনেছে। বাংলাদেশ এখন আত্মবিশ্বাসী রাষ্ট্র। তারা জানে তাদের কণ্ঠের শক্তি আছে, তাদের সীমান্তে মর্যাদা আছে। দিল্লি যতই সেনা মোতায়েন করুক, যতই জনসংখ্যা আতঙ্ক দেখাক, বাংলাদেশের নীরব কূটনীতি এখনই তাদের সবচেয়ে বড় শক্তি। একজন পশ্চিমা কূটনীতিক মন্তব্য করেছেন, বাংলাদেশ এখন যুদ্ধ নয়, মনস্তাত্ত্বিক প্রভাবের মাধ্যমে আঞ্চলিক শক্তি হয়ে উঠছে, এবং এই নীরব শক্তি দিল্লির ভেতর সবচেয়ে বড় অস্বস্তি তৈরি করেছে। ভোরের আলো ফুটছে ত্রিপুরা চট্টগ্রাম সীমান্তে। নাফ নদীর ধারে কুয়াশা ভেসে আসছে, চা বাগানে শিশির জমে আছে পাতায় পাতায়। এক ভারতীয় সৈনিক দূরবীন হাতে তাকিয়ে আছেন ওপারে। তার চোখে ভেসে উঠছে বাংলাদেশের পতাকা, লাল সূর্যের মতো জ্বলছে সেই বৃত্ত। মনে পড়ছে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কথা, আসাম হয়তো একদিন বাংলাদেশের অংশ হয়ে যাবে। সৈনিকের ঠোঁট নড়ল। যদি মানুষের মন চলে যায়, মানচিত্র দিয়ে তাকে ফেরানো যায় না। ওপারে বাংলাদেশের সীমান্ত চৌকিতে বিজিবির এক তরুণ সৈনিক নোটবুকে লিখছে, আমরা কারো জমি চাই না, কিন্তু কেউ যদি আমাদের মর্যাদায় আঘাত করে, আমরা থামব না। দুই সৈনিক, দুই প্রান্তে এক ভোর, একই সূর্য, একই আকাশ, কিন্তু ইতিহাসের ব্যাখ্যা আলাদা। দিল্লির কনফারেন্স রুমে তখনও বৈঠক চলছে। এক কর্মকর্তা রিপোর্টের শেষ পাতা উল্টে পড়লেন, ইফ দ্য ডেমোগ্রাফি চেঞ্জেস বাই 10%, আসাম মে লুজ ইটস ইন্ডিয়ান আইডেন্টিটি।
তিনি জানালা দিয়ে তাকালেন বাইরে। দূরে কুয়াশার ভেতর যেন ভারতের উত্তর পূর্ব ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। একটুখানি নীরবতা, তারপর মৃদু স্বরে বললেন, আসাম হারানোর ভয় আসামে নয়, ভয়টা দিল্লির ভেতর। সূর্য তখন আকাশে উঠে গেছে, তার আলোয় ভেসে উঠছে এক নতুন দক্ষিণ এশিয়া, যেখানে শক্তি মানে অস্ত্র নয়, আত্মমর্যাদা। আর যেখানে বাংলাদেশের নীরবতা একদিন ইতিহাসের সবচেয়ে জোরালো উত্তর হয়ে উঠবে।